আচ্ছা, তো আমরা হচ্ছে প্রথমেই যেটা দেখবো সেটা হচ্ছে যে আদর্শ গ্যাসের বৈশিষ্ট্যগুলা কি। আদর্শ গ্যাসের বৈশিষ্ট্য, কেউ কি আমাকে বলতে পারবা আদর্শ গ্যাসের বৈশিষ্ট্য কি কি? যে কেউ, আদর্শ ভাই, গ্যাসের আদর্শ বৈশিষ্ট্য। গ্যাস হচ্ছে যেগুলো ওই পিভি সকল তাপমাত্রা আর চাপের সূত্রগুলো মাইনাস করলে এটা হচ্ছে আদর্শ গ্যাস। আচ্ছা, আর বিনয় কি বলতেছিলা? আর অ্যাভোগাড্রো সূত্র মেনে চলে। তারপর এদের যে পিভির মান যেটা আছে সেটা সবসময় ধ্রুবক থাকে। তারপর এদের মধ্যে যে সংঘর্ষ হয় সেগুলো হচ্ছে স্থিতিস্থাপক সংঘর্ষ হয়, আকর্ষণ আর আর এদের আয়ত। ভেরি গুড, অলমোস্ট সবগুলাই বলে ফেলছে ছেলেটা। আদর্শ গ্যাসের বৈশিষ্ট্যগুলো দেখো, সেটা হচ্ছে এই গ্যাসের যে অণুগুলো আছে, অণু সমূহের মধ্যে প্রধান প্রধানগুলো আমি লিখতেছি। অণু সমূহের মধ্যে আন্ত আণবিক আকর্ষণ বল নেই বললেই চলে। আন্ত আণবিক আকর্ষণ বল নেই বললেই চলে, ঠিক আছে? আন্তঃআণবিক আকর্ষণ বল নাই। আদর্শ গ্যাসের যে অণুগুলো আছে এদের মধ্যে আকর্ষণ বল নাই, ঠিক আছে? নিজস্ব আয়তন নেই, নিজস্ব আয়তন নেই, গ্যাসের অণুগুলা নিজস্ব আয়তন নেই, আকর্ষণ বল নেই, নিজস্ব আয়তন নাই। এদের গতি শক্তি অনেক, আদর্শ গ্যাসের অণুগুলার গতি শক্তি অনেক। এগুলো একটু মাথায় রাখবো, ওকে? এছাড়া আরো আছে যে পিভি ইকুয়ালস টু এনআরটি, এই সূত্র মেনে চলে, তাই না? বয়েল চার্লসের সূত্র মেনে চলে, এগুলা তো আমরা জানি। বয়েলের, তারপর হচ্ছে চার্লসের সূত্র মেনে চলবে, মেনে চলে। আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে জেড। জেড ইকুয়ালস টু 1, জেড এর মান হচ্ছে 1। জেড কে কি বলে বলতে পারবা কেউ? তড়িৎ রাসায়নিক তুলনাঙ্ক। জেড না, সেক্টর এইখানে এই চ্যাপ্টারে জেড হচ্ছে এখানে সংকোচনশীলতা। জি, সংকোচনশীলতা গুণক। সংকোচনশীলতা গুণাঙ্ক। এই চ্যাপ্টারে জেড হচ্ছে সংকোচনশীলতা গুণাঙ্ক। তো আদর্শ গ্যাসের জন্য এই জিনিসগুলো একটু মনে রাখবা। আদর্শ গ্যাসের অণুগুলোর মধ্যে আন্তঃআণবিক আকর্ষণ বল নেই বললেই চলে, এদের নিজস্ব আয়তন নেই, এদের গতি শক্তি অনেক। এই তিনটা খুব ভালো করে মনে রাখবো। পিভিকাল স্টেনার্টি ফর্মুলা মেনে চলবে, বয়েল চার্লসের সূত্র মেনে চলে, তারাই আদর্শ গ্যাস। যারা বয়েল চার্লসের সূত্র মেনে চলে তারা আদর্শ গ্যাস। জেড ইকুয়ালস টু 1, অর্থাৎ আদর্শ গ্যাসের জন্য সংকোচনশীলতা গুণাঙ্ক হচ্ছে জেড, এর ভ্যালু হচ্ছে 1। তাহলে বাস্তব গ্যাসের জন্য বৈশিষ্ট্যগুলো কি হবে? বাস্তব গ্যাসের জন্য এই বৈশিষ্ট্যগুলোর উল্টা হবে। তার মানে বাস্তব গ্যাসের কি আছে? আন্তঃআণবিক আকর্ষণ বল আছে, এটা আসে। তারপর হচ্ছে নিজস্ব আয়তন আছে, নিজস্ব আয়তনও আছে, হ্যাঁ। গতিশক্তি কম, গতিশক্তি কম, ঠিক আছে? পিভিকাল টু এনআরটি এটা মেনে চলবে না, কিন্তু বয়েলের ইয়েতে তোমার হচ্ছে বাস্তব গ্যাসগুলা পি প্লাস এন স্কোয়ার এ বাই ভি স্কোয়ার ভি মাইনাস এন ভি ইকুয়ালস টু এন আর টি, এই সূত্রটা মেনে চলে, ঠিক আছে? আর সংকোচনশীলতা গুণাঙ্কের মান আইদার জেড গ্রেটার দেন 1 অথবা জেড লেস দেন 1। এই যে এখানে সাদা করে লিখছি, এই সবগুলো হচ্ছে বাস্তব গ্যাসের বৈশিষ্ট্য, ঠিক আছে? বাস্তব গ্যাসের ভাই এইগুলো কি পড়া লাগবে যে পি প্লাস এন স্কোয়ার এ বাই স্কোয়ার? এটা মুখস্থ করবা, এই ফর্মুলাটা। এটা হচ্ছে বাস্তব গ্যাসের অবস্থার সমীকরণ। এই যে সমীকরণ ভ্যান ডার ওয়ালস এর যে কিছু ইয়ে আছে না, ওগুলো কি পড়া লাগবে? অবশ্যই পড়তে হবে, আজকেই পড়াবো। এটা হচ্ছে বাস্তব গ্যাসের অবস্থার সমীকরণ, বাস্তব গ্যাসের অবস্থার সমীকরণ। আচ্ছা, বাস্তব গ্যাস কোনগুলা?
বাস্তব গ্যাস কোনগুলা? যেগুলো বয়েল স্বাভাবিক চার্লসের তাপমাত্রায় সূত্র মানে না, যেগুলো বাস্তব আমরা গ্যাস বয়েল চিনি, চার্লসের সূত্র। যেগুলো আমরা চিনি, ঠিক আছে, যেগুলো হ্যাঁ, আমরা চিনি প্রাকৃতিক উপাদান। সেগুলাই হচ্ছে বাস্তব গ্যাস, আর যেগুলোকে আমরা চিনি না সেগুলো হচ্ছে আদর্শ গ্যাস। আদর্শ গ্যাস বলতে আসলে কিছুই নয়, এটা একটা কল্পনা প্রসূত জিনিস। তো এখান থেকে আদর্শ গ্যাসের বৈশিষ্ট্যগুলো আমরা মাথায় রাখবো, সাদা করে যেগুলো লিখছি এগুলো হচ্ছে বাস্তব গ্যাসের বৈশিষ্ট্য, এগুলো একটু মনে রাখবো। স্পেশালি মনে রাখবো বাস্তব গ্যাসের নিজস্ব আয়তন আছে, বাস্তব গ্যাসের মধ্যে আন্তঃনবিক আকর্ষণ বল আছে। এই সূত্রটাকে বলা হয় ভ্যান ডার ওয়ালস সমীকরণ। এই সূত্রটাকে বলা হয় ভ্যান ডার এই সূত্রটাকে বলা হয় ভ্যান ডার ওয়ালস সমীকরণ। এই সমীকরণটা মনে রাখবো, ভ্যান ডার ওয়ালস সমীকরণটা। এটাকে বাস্তব গ্যাসের অবস্থার সমীকরণ বলে, এটাকে ভ্যান ডার ওয়ালস সমীকরণ বলে। যেখানে এ এবং বি এইগুলা হচ্ছে ভ্যান ডার ওয়ালস কনস্ট্যান্ট, ভ্যান ডার ওয়ালস কনস্ট্যান্ট, ঠিক আছে। তো এইগুলার একক আমরা পড়বো একটু পরে। আরেকটা জিনিস মনে রাখবো, জেড সংকোচনশীলতা গুণাঙ্কের ভ্যালু হচ্ছে গ্রেটার দেন 1 অথবা লেস দেন 1। এটা হচ্ছে বাস্তব গ্যাসের জন্য। যতটুকু পর্যন্ত পড়ানো হয়েছে এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে কিনা? ভাই যে বলো নাহিদ, বলো। ভাই যে সমীকরণ আর কি, যে এন স্কোয়ার বাই এ বাই বি স্কোয়ার, মানে এটা যে আসছে ওটাই আর কি। আচ্ছা, কিভাবে আসছে তাই তো? জি ভাই। আচ্ছা, এগুলাতে আসবো, এগুলাতে পরে আসবো। যতটুকু পর্যন্ত পড়ানো হয়েছে এই পর্যন্ত বুঝছি কিনা? জি ভাই, বুঝছি। ওকে, সো আদর্শ গ্যাস হচ্ছে যে গ্যাসগুলা বয়েল এবং চার্লসের সূত্র মেনে চলে তারা হচ্ছে আদর্শ গ্যাস। ওকে, আর যারা হচ্ছে বয়েল চার্লসের সূত্র মেনে চলে না তারা হচ্ছে বাস্তব গ্যাস। আচ্ছা, এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে অ্যামাগা বক্র। অ্যামাগা বক্র। আচ্ছা, বয়েলের সূত্রটা সবাই একটু বলো তো। বয়েলের সূত্রের 3 নাম্বার গ্রাফটা কি ছিল? পিভি মানে চাপ পিভি বাড়াইলে তার সাথে পিভি এর সম্পর্ক সরল রেখা ভেরি যেটা গুড, ভাই। ভেরি গুড। যে এক্স অক্ষ বরাবর যদি আমরা হচ্ছে চাপ বা আয়তন যে কোনো একটাকে স্থাপন করি, ওয়াই অক্ষ বরাবর যদি পিভি কে স্থাপন করি, তাহলে দেখা যায় যে এই গ্রাফটা হয় এক্স অক্ষের সমান্তরাল। এক্স অক্ষের সমান্তরাল হয়, অর্থাৎ এর পরেও যদি আমরা চাপ বা আয়তন বৃদ্ধি করি পিভির মান কোনো পরিবর্তন হয় না। তো এইটা হচ্ছে আদর্শ গ্যাসের জন্য ছিল, ঠিক আছে। এটা আদর্শ গ্যাসের জন্য ছিল, কারণ আদর্শ গ্যাস বয়েল সূত্রকে মেনে চলে। এটা সূত্রটা হচ্ছে বয়েলের সূত্রের 3 নাম্বার গ্রাফ। আচ্ছা, আর এই সূত্রটা আদর্শ গ্যাস মেনে চলে। তো আদর্শ গ্যাসের জন্য তাহলে কি বললাম, যে পি পরিবর্তন করা হলেও পিভির মানটা কি হয় না, পরিবর্তন হয় না, ঠিক আছে। আচ্ছা, এখন তো বিজ্ঞানী অ্যামাগা কিছু বাস্তব গ্যাস নিয়ে কিছু বাস্তব গ্যাস নিছে। তো কিছু বাস্তব গ্যাস নিয়ে তিনি পি এবং ভি, চাপ এবং আয়তন, এই দুইটা গুণ করছে। গুণ করে তিনি ওয়াই অক্ষ বরাবর স্থাপন করছেন এবং এক্স অক্ষ বরাবর চাপগুলোকে স্থাপন করছে। স্থাপন করার পরে তিনি কিছু চেঞ্জ খেয়াল করছে। দেখা গেছে কি বাস্তব গ্যাসের জন্য যে এই চাপগুলা বৃদ্ধি করা হইলে যেগুলো হালকা গ্যাস আছে, হালকা গ্যাস যেমন হচ্ছে হাইড্রোজেন, হিলিয়াম, এই হালকা গ্যাসগুলোর জন্য যখন তিনি চাপ বৃদ্ধি করছেন তখন দেখা গেছে কি পিভির মানও বৃদ্ধি পাইছে। তার মানে গ্রাফগুলো হয়েছে মোটামুটি এইরকম। ধরো হিলিয়াম, তারপর হচ্ছে হাইড্রোজেন, ঠিক আছে, তারপর হচ্ছে আহ তোমার হচ্ছে আর কিছু যে ভারী গ্যাস আছে, হ্যাঁ ভারী গ্যাস, যেমন মনে করো কার্বন ডাই অক্সাইড। এটা যেমন দেখা গেছে কি পি এর মান বাড়াইলে পিবির মান প্রথমে কমছে, হ্যাঁ প্রথমে নিচের দিকে দেখাচ্ছি, প্রথমে কমছে, এরপরে
পিভির মান আস্তে আস্তে বাড়ছে, অর্থাৎ গ্রাফটা হইছে মোটামুটি এরকম। ঠিক আছে, এটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। তার মানে কার্বন ডাইঅক্সাইডের জন্য প্রথমে দেখো তুমি চাপ বাড়াচ্ছ, পিভির মান যখন পি এর মান বৃদ্ধি করতেছি তখন হচ্ছে পিভির মান আস্তে আস্তে কমতেছে। এরপর যখন আবার পি এর মান বৃদ্ধি করছি তখন পিভির মান আস্তে আস্তে বাড়তেছে। ঠিক আছে, তো অ্যামাগা বক্র হচ্ছে এই যে বক্ররেখাগুলো পাওয়া যাচ্ছে বা এই রেখাগুলো পাওয়া যাচ্ছে, এইগুলাকেই বলা হয় অ্যামাগা বক্র। অর্থাৎ যদি কখনো প্রশ্ন আসে যে অ্যামাগা বক্র কাকে বলে, তাহলে বলবা বিজ্ঞানী অ্যামাগা কিছু বাস্তব গ্যাস নিয়ে পি এবং ভি নিয়ে নির্দিষ্ট তাপমাত্রায় বা স্থির তাপমাত্রায় চাপ এবং আয়তন কিছু গ্যাস নিয়ে চাপ এবং আয়তন এর গুণফল ওয়াই অক্ষ বরাবর এবং এক্স অক্ষ বরাবর চাপকে স্থাপন করে যে রেখাগুলো পেয়েছেন এইগুলাকে বলা হয় অ্যামাগা বক্র। অ্যামাগা বক্র বুঝতে পারছি সবাই? জি ভাই। কার্বন ডাইঅক্সাইডের বেলায় মানে ফার্স্টে নিচে যায় কেন? ভেরি গুড কোশ্চেন, এবং এটাই হচ্ছে তোমাদের প্রশ্ন পরীক্ষায় আসবে। যে ধরো কার্বন ডাইঅক্সাইড না বলে, ধরো বলে দিল কি কার্বন ডাইঅক্সাইড না বলে তোমাকে বলবে এটা এক্স গ্যাস, তখন তোমাকে বলবে কি কার্বন ডাইঅক্সাইড যেটা হচ্ছে এক্স গ্যাস, এরকম একটা প্রশ্ন আসছে যে কার্বন ডাইঅক্সাইডের বেলায় এমন কেন, কার্বন ডাইঅক্সাইডের বেলায় হ্যাঁ এমন ঘটনা কেন ঘটতেছে। ভাই শহীদ আনোয়ারের আছে কোশ্চেনটা। আচ্ছা, তো এমন ঘটনা কেন, এটা হচ্ছে প্রশ্ন। আচ্ছা, এখন কথা হচ্ছে যে এইটা জানার জন্য আমাদের হচ্ছে একটু সংকুচনশীলতা গুণাঙ্কটা একটু জেনে আসতে হবে। আমরা আগে জেনে আসি সংকুচনশীলতা গুণাঙ্ক বিষয়টা কি। সংকুচনশীলতা গুণাঙ্ক, দেখো সংকুচনশীলতা গুণাঙ্ক এটাকে জেড দিয়ে প্রকাশ করা হয়। তো কোন একটা গ্যাস এটা বেশি সংকুচনশীল নাকি কম সংকুচনশীল, এইটা জানার জন্য সংকুচনশীলতা গুণাঙ্ক এই টার্মটা ইউজ করা হয়। তো সংকুচনশীলতা গুণাঙ্ক সাধারণত জেড সমান সমান হচ্ছে বাস্তব গ্যাসের মোলার আয়তন, বাস্তব গ্যাসের মোলার আয়তন ডিভাইডেড বাই আদর্শ গ্যাসের মোলার আয়তন। তো এটাকে যদি আমরা একটু প্রকাশ করি যে বাস্তব গ্যাসের মোলার আয়তন এটাকে ভি দিয়ে প্রকাশ করলাম, আর আদর্শ গ্যাসের মোলার আয়তনটাকে ভি নট দিয়ে প্রকাশ করলাম। ঠিক আছে, এটাই হচ্ছে জেড, এটাই হচ্ছে জেড, বাস্তব গ্যাসের মোলার আয়তন ডিভাইডেড বাই আদর্শ গ্যাসের মোলার আয়তন। তোমরা এটা একটু মাথায় রাখবা এই ফর্মুলাটা জেড। জেড আরেক ভাবে বের করা যায়, সেটা হচ্ছে আমরা জানি যে এখানে কি কোনো কন্ডিশন, বুঝি নাই। এখানে কি কোনো কন্ডিশন আছে যে তাপ ধ্রুব বা চাপ ধ্রুব এরকম কিছু? না, এটা হচ্ছে একটা স্থির তাপমাত্রায় আমরা হিসাব করব, যত কিছু আলোচনা করতেছি একটা স্থির তাপমাত্রা হিসাব করব এই। আচ্ছা ভাইয়া। আচ্ছা, আরেকটা জেড এর আরেকটা ফর্মুলা হচ্ছে পিভি ইকুয়ালস টু এনআরটি, এটা আমরা জানি। তো এইখান থেকে আসলে পিভি ইকুয়ালস টু জেড এনআরটি, একটু যদি খেয়াল করো পিভি ইকুয়ালস টু এনআরটি এটা হচ্ছে আদর্শ গ্যাসের সমীকরণ, আদর্শ গ্যাসের সমীকরণ, এটা আদর্শ গ্যাস মেনে চলে। তো আদর্শ গ্যাসের জন্য জেড এর ভ্যালুটা হয় 1, আমরা অলরেডি বলে ফেলছিলাম এই যে আদর্শ গ্যাসের জন্য জেড এর ভ্যালু হয় 1। তো বাস্তব গ্যাসের জন্য আসলে পিভি জেড এর ভ্যালুটা লেস দেন 1 হইতে পারে, গ্রেটার দেন 1 হইতে পারে। সো ফর্মুলাটা আলটিমেটলি দাঁড়ায় বাস্তব গ্যাসের জন্য পিভি ইকুয়ালস টু জেড এনআরটি। তো এইখান থেকে তোমার হচ্ছে জেড বের করা যায় যে পিভি বাই এন আর টি, এই ফর্মুলাটা একটু মাথায় রাখবা। জেড ইকুয়ালস টু পিভি বাই এনআরটি, অনেক সময় পিভি এনআরটি এগুলা দেয়া থাকে, জেড এর ভ্যালু বের করতে বলে এবং বলে যে এটা বাস্তব গ্যাস না আদর্শ গ্যাস। তো তোমরা হচ্ছে যখন কোনো প্রশ্ন দেখবা যে কোনো একটা প্রশ্নে বলেছে যে এটা বাস্তব গ্যাস না আদর্শ গ্যাস, সেক্ষেত্রে হচ্ছে জেড এর ভ্যালুটা বের করবে যদি পিভিএন এগুলো দেয়া থাকে। সেক্ষেত্রে জেড এর ভ্যালু বের করার পর যদি দেখো যে এটা গ্রেটার দেন 1 বা লেস দেন 1, তাহলে এটা বলে দিবা যে এটা বাস্তব গ্যাস। ঠিক আছে, আর যদি দেখো জেড এর ভ্যালু 1, সেক্ষেত্রে এটা আদর্শ গ্যাস। তাহলে এখান থেকে আমরা জেড বুঝলাম, জেড হচ্ছে একটা সংকোচনশীলতা গুণাঙ্ক। এইখান থেকে আমরা মনে রাখবো এইটা যে জেড ইকুয়ালস টু ভি বাই ভি নট। এখন এইখান থেকে আমি তোমাদের দুইটা কোশ্চেন করব, দেখি কে কে উত্তর দিতে পারো, একটু খুব মনোযোগ দিবা সবাই। তার আগে একটা জিনিস বলো তো, কোন একটা গ্যাস বেশি সংকুচনশীল তার মানে তার আয়তন বেশি না কম?
কম। কোন একটা গ্যাস সংকোচনশীল বেশি, হ্যাঁ, সংকোচনশীল গ্যাস, ও আয়তন কি হবে? কিসের কম হবে। তুলনায় হবে? ভেরি গুড। আয়তন কম হবে অবশ্যই, তুলনায় কার তুলনায়? যেটা হচ্ছে কম সংকোচনশীল, তার তুলনায় আয়তন কম হবে। গুড। সংকোচনশীল গ্যাসের আয়তন কম হয়। আচ্ছা ঠিক আছে, এখন আমাকে একটু বলবা যে জেড এর ভ্যালু যদি গ্রেটার দ্যান 1 হয় সেক্ষেত্রে বাস্তব গ্যাস, বা হচ্ছে বাস্তব গ্যাস না বলে আদর্শ গ্যাস বলি, জেড এর ভ্যালু গ্রেটার দ্যান 1, বা হচ্ছে ধরো বাস্তব গ্যাসই বলি, বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের তুলনায়, আদর্শ গ্যাস বেশি হবে আদর্শ গ্যাসের তুলনায় বাস্তব গ্যাসের আয়তন, হ্যাঁ, বাস্তব গ্যাসের, আচ্ছা বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের আয়তনের তুলনায়, বাস্তব গ্যাসের আয়তন আদর্শ গ্যাসের তুলনায় কম না বেশি বলো? বেশি। বাস্তব গ্যাসের, মনে হয়, জানি না। বাস্তব গ্যাসের আয়তন আদর্শ গ্যাসের তুলনায় বেশি কি? হবে। বেশি হবে। এই যে এইখান থেকে খেয়াল করো কি বলছি, যে জেড এর ভ্যালু কি গ্রেটার দেন 1 না, সো ভি বাই ভি নট ইজ গ্রেটার দেন 1। তো এখান থেকে আলটিমেটলি কি লেখা যায়? ভি ইজ গ্রেটার দেন ভি নট। তো ভি হচ্ছে তো বাস্তব গ্যাসের মোলার আয়তন, আর ভি নট হচ্ছে আদর্শ গ্যাসের আয়তন। তাহলে বাস্তব গ্যাসের আয়তন আদর্শ গ্যাসের আয়তন তুলনায় বেশি, জেড গ্রেটার দেন 1 হলে। ঠিক আছে, এখন এটা আমাকে বলো যে বাস্তব গ্যাসটা আদর্শ গ্যাসের তুলনায় বেশি সংকোচনশীল নাকি কম সংকোচনশীল? এটা তো মনে হয় কম সংকোচনশীল। বাস্তব গ্যাস বেশি সংকোচিত ছিল না? এইখানে এইখানে শর্তটা দেখো কি বলছি, জেড গ্রেটার দেন 1, এই ক্ষেত্রে বাস্তব গ্যাসটা কম সংকোচনশীল, কম সংকোচনশীল। খেয়াল করো সবাই, একটু ফিল করার চেষ্টা করো তো, একটা বেলুন আছে, একটা ফুলানো বেলুন, তো এটাকে তুমি চাপ দিলা, এই বেলুনটাকে যদি চাপ দাও তাহলে এটার আয়তন কমে যাবে নাকি বেড়ে যাবে? কমে যাবে ভাই। কমে যাবে, রাইট। তাহলে দেখো একটা বেলুন আছে, এই যে একটা বেলুন, তো চারদিক থেকে তুমি চাপ দিলা, ঠিক আছে, চাপ দেওয়ার পরে ধরো এটার আয়তন কমে গেল, এটার আয়তন কমে গেল, চাপ দেওয়ার পরে আয়তন কমে গেছে, তার মানে বুঝতে হবে এটা কি? সংকুচনশীল। এটা বেশি সংকুচনশীল, মানে সংকুচন হইতে পারে এটা, ঠিক আছে, যেটা বেশি সংকুচন হইতে পারে তার আয়তন কি হয়? কম হয়, ঠিক আছে। আর আয়তন যখন বেশি হয় তখন ওইটাকে, যেমন মনে করো তুমি একটা তোমার ফ্রিজ, হ্যাঁ, ফ্রিজের চারপাশ থেকে তুমি ধরো দিচ্ছ, চাপ দিচ্ছ, একটা ফ্রিজ, একটা ফ্রিজের তুমি কি করতেছো, চারপাশ থেকে চাপ দিচ্ছ, তো এইটার কি আয়তন কি কমবে? না ভাই। আয়তন কমবে না, তার মানে কি এটা সংকুচনশীল না, এটা হচ্ছে কম সংকুচনশীল বা সংকুচনশীল না। বুঝতে পারছো? ক্লিয়ার কিনা? জি ভাই। তাহলে জেড এর ভ্যালু 1 এর চেয়ে যখন বেশি তখন ওই বাস্তব গ্যাসের আয়তন আদর্শ গ্যাসের আয়তন তুলনায় বেশি হয়, তখন বাস্তব গ্যাসটা কম সংকোচনশীল। আর জেড যখন লেস দেন 1 তখন হচ্ছে বাস্তব গ্যাস অধিক সংকোচনশীল। বুঝছো? জি ভাইয়া। এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে? যতটুকু পর্যন্ত পড়ানো হয়েছে, যতটুকু পর্যন্ত পড়ানো হয়েছে কারো কোনো কোশ্চেন আছে? না ভাই। তাহলে আমি সামনের দিকে আগাইতে পারি, হ্যাঁ। ওকে, আমরা কি বলেছিলাম? আমরা একটা প্রশ্নে ছিলাম যে কার্বন ডাই অক্সাইডের জন্য অ্যামাগা বক্র এমন হয় কেন? এমন হয় কেন? কেমন হয়?
কার্বন ডাই অক্সাইডের জন্য কেমন হয়? চাপ বাড়ানো হলে পিবির মান কি হয়? প্রথমে কমতে থাকে, এরপরে চাপ বাড়ানো হলে বাড়তে থাকে। তো এখানে মনে রাখবা, এইখানে হচ্ছে জেড এর ভ্যালু 1, যেটা আমরা জানি আদর্শ গ্যাসের জন্য, আদর্শ গ্যাস। তো উপরে হচ্ছে জেড গ্রেটার দেন 1 হয়, নিচে হয় জেড লেস দেন 1। উপরে হচ্ছে জেড গ্রেটার দেন 1, নিচে হয় জেড লেস দেন 1। এগুলো ক্যালকুলেশন করেই পাওয়া গেছে। ওকে, এখন খেয়াল করো, প্রথমে যখন চাপ বাড়ানো হয়, এগুলো কিন্তু বাস্তব গ্যাস, চাপ বাড়ানো হয় যখন চাপ বাড়ানো হয় তখন পিভির মান কমে। আচ্ছা, এইখানে একটা জিনিস মনে রাখবা, এটা হচ্ছে আকর্ষণ, এইখানে হচ্ছে বিকর্ষণ। এই কথা দুইটা মাথায় রাখবা, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। যখন কার্বন ডাই অক্সাইডের জন্য যখন চাপ বাড়ানো হয় তখন পিভির মান কমতে থাকে, যখন চাপ বাড়ানো হয় তখন পিভির মান কমতে থাকে। আচ্ছা, কারণটা হচ্ছে আমি যখন চাপ বাড়াবো, ধরো একটা পাত্রের মধ্যে আমার কার্বন ডাই অক্সাইড গ্যাস আছে, এই গ্যাসের অনেকগুলো অণু আছে। তো বাস্তব গ্যাসের ক্ষেত্রে যখন তুমি বাইরে থেকে চাপ বৃদ্ধি করতে থাকবা, তখন হচ্ছে এই গ্যাসের অণুগুলোর মধ্যে তোমার হচ্ছে আকর্ষণ বল বৃদ্ধি পাবে। কি হবে? আকর্ষণ বল বৃদ্ধি পাবে। আকর্ষণ বল বৃদ্ধি পাবে। তুমি যখন চাপ বাড়াবা তখন হচ্ছে এই যে চারদিক থেকে তুমি যখন চাপ দিচ্ছ তখন হচ্ছে এরা কাছাকাছি আসবে, ঠিক আছে? তখন এদের মধ্যে আকর্ষণ বল বৃদ্ধি পাবে। বৃদ্ধি পেতে পেতে তারা হচ্ছে একটা পয়েন্ট পর্যন্ত আসবে। এরপর আবার যখন তুমি চাপ বৃদ্ধি করবা তখন আসলে এদের মধ্যে বিকর্ষণ বল কাজ করা শুরু করবে। বিকর্ষণ বল কাজ করবে, কারণ হচ্ছে যখন দুইটা অণু খুব কাছাকাছি চলে আসবে তখন এদের মধ্যে আবার কি হইতে থাকবে? বিকর্ষণ শুরু হইতে থাকবে। বিষয়টা খুবই সুন্দর, একটা মানে কেমিস্ট্রি আছে এখানে। সেটা হচ্ছে জি ভাই। যে এইখানে ধরো দুইটা অণু যখন দুইজন দূরে থাকে বা দূরে যাইতে চায় তখন এরা একটা আরেকটাকে হচ্ছে আকর্ষণ করে, ঠিক আছে? আবার যখন দুইটা খুব কাছাকাছি চলে আসে তখন এদের মধ্যে হচ্ছে বিকর্ষণ কাজ করে। বুঝতে পারছো? দূরে গেলে এদের মধ্যে আকর্ষণ বলটা বৃদ্ধি পায়, মানে দূরে থাকলে আকর্ষণটা বৃদ্ধি পায়, কিন্তু যখন কাছাকাছি চলে আসে তখন এদের মধ্যে হচ্ছে আবার বিকর্ষণ বল বৃদ্ধি পাইতে শুরু করে। সো এইখানে যখন তোমাকে জিজ্ঞেস করবে কার্বন ডাই অক্সাইডের জন্য আমাকে বক্রটা কেন এমন হয়, তখন তুমি বলবা যে কার্বন ডাই অক্সাইডের জন্য প্রথম দিকে চাপ বৃদ্ধি করা হলে, প্রথম দিকে চাপ বাড়ানো হলে পিবির মান কমতে থাকে। বা তুমি বলতে পারো যে এখানে পি যখন বাড়ানো হয়, অর্থাৎ চাপ যখন বাড়ানো হয়, তাহলে কার্বন ডাই অক্সাইড গ্যাসের অণুগুলোর মধ্যে আকর্ষণ বল বৃদ্ধি পেতে থাকে। আর আকর্ষণ বল যখন বৃদ্ধি পেতে থাকে তখন হচ্ছে এইটার গ্রাফটা নিচের দিকে আসে, ঠিক আছে? এরপরে একটা সার্টেন লিমিট যাওয়ার পরে, একটা নির্দিষ্ট সময় পর বা একটা নির্দিষ্ট পিভির মানে পৌঁছার পর যখন চাপ আবার বৃদ্ধি করা হয় তখন হচ্ছে এদের মধ্যে আবার বিকর্ষণ বল কাজ করা শুরু করে দেয়। তখন হচ্ছে গ্রাফটা আবার উপরের দিকে যায় এবং যেখানে হচ্ছে জেড এর ভ্যালু গ্রেটার দেন 1 হয়। সো এই হচ্ছে মোটামুটি এখান থেকে ব্যাপার স্যাপার। এরপরে টেস্ট পেপার থেকে এটার আনসার যেটা আছে, আনসারটা একবার পড়ে নিবা। ভাইয়া, বলেন। হাইড্রোজেন আর হিলিয়ামের তো সরল রেখা, ওইটা কেন এরকম? এগুলো হালকা গ্যাস, হালকা গ্যাসের ক্ষেত্রে যখন হচ্ছে এই তোমার হচ্ছে চাপ বাড়ানো হয় তাদের মধ্যে হচ্ছে বিকর্ষণ বলগুলা কাজ করা শুরু করে দেয়, ঠিক আছে? তো এই জন্য হচ্ছে তাদের আচ্ছা। মধ্যে আকর্ষণ কাজ করে, তাদের মধ্যে বিকর্ষণ কাজ করে। সো গ্রাফগুলো উপরের দিকে হয়, ঠিক আছে? আরেকটা জিনিস মনে রাখবা, এইখানে বক্রতার পরিমাণটা বৃদ্ধি পাবে যার আণবিক ভরটা বেশি হয়, ঠিক আছে? আণবিক ভর বেশি যার, আণবিক ভর বেশি যার, তার হচ্ছে বক্রতার পরিমাণটাও বেশি। মাথায় রাখবো, এমসিকিউ তে আসতে পারে। বক্রতার পরিমাণ বেশি, আণবিক ভর যার বেশি, বক্রতার পরিমাণও বেশি। আরেকটা জিনিস মাথায় রাখবে এখানে, যে হাইড্রোজেন বন্ধন যদি থাকে, ঠিক
ঠিক আছে, হাইড্রোজেন বন্ধন থাকলে সেখানে বক্রতার পরিমাণ সর্বোচ্চ হবে, বক্রতার পরিমাণ আরো বেশি, আরো বেশি। ঠিক আছে, যদি কখনো প্রশ্ন করে CO2 আর NH3, CO2 এবং NH3 এই দুইটার মধ্যে কার বক্রতার পরিমাণ বেশি, NH3 বক্রতার পরিমাণ বেশি। ঠিক আছে, NH3 এর বক্রতার পরিমাণ কার্বন ডাই অক্সাইডের তুলনায় বেশি। তারপর হচ্ছে হাইড্রোজেন, হিলিয়াম এদের তুলনায়ও বেশি। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছি। ওকে, যতটুকু পর্যন্ত বলা হয়েছে বুঝতে পেরেছি। জি ভাই।